আপনি পুরো টার্মটা আনফরচুনেটলি শেষ করতে পারেন নাই। 20 বছর তো ইলেকশন হয়নি, ইলেকশনটা জরুরি হয়ে গেছে। আমি এটাকে খুব পজিটিভলি দেখছি। আগে দেখা যেত এক পক্ষ দাঁড়িয়ে যেত, তার কোনো প্রতিনিধিত্ব থাকতো না। তারা প্রপোজাল করেছিল আপনাকে কোয়ালিশনে আসার জন্য, একসাথে ইলেকশন করার জন্য। তো মেট্রো ভ্যানকুভারে যে 21টি শহর রয়েছে, সেই 21টি শহরে যে সকল বাংলাদেশি কানাডিয়ান বসবাস করেন, তারা এই ভোটের জন্য এলিজেবল। একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সবাইকে নিয়ে করতে পারবো এবং তারা সুন্দরভাবে আমাদের এই নির্বাচনকে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে। সবাই মিলে নির্বাচনের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রায় সবই পরিপূর্ণ করে ফেলেছি। যেটা আমাদের একটা আইডিয়াল হয়ে থাকবে নেক্সট নির্বাচনের জন্য। কানাডিয়ান হিসাবে আমরা যেন দেখাতে পারি যে আমরা পারি সুষ্ঠু নির্বাচন এখানে করতে। এবং হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যানকুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ডিফারেন্ট, একটা ভিন্নধর্মী ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজকে কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ হচ্ছে না, কিন্তু আমাদের ডেইলি লাইফস্টাইলেরই একটা অংশ। আমরা যারা বাংলাদেশি ক্যানাডিয়ান এই গ্রেটার ভ্যানকুভারে থাকি, আমি সঠিক সংখ্যাটা জানি না, বাট অনেক অনেক বাংলাদেশি ক্যানাডিয়ান কিন্তু এই গ্রেটার ভ্যানকুভারে বসবাস করে। মনে রাখবেন, গ্রেটার ভ্যানকুভার টোটাল 21টা মিউনিসিপ্যাল বা শহর রয়েছে এই গ্রেটার ভ্যানকুভারের মধ্যে। এই গ্রেটার ভ্যানকুভারে আজকে আমাদের একটা নির্বাচনী হাওয়া বইছে। নির্বাচনী হাওয়াটা কি? না, কোনো প্রভিন্সিয়াল নির্বাচন নয়, কোনো ফেডারেল গভর্নমেন্ট ইলেকশন নয়। ইলেকশনটা হচ্ছে আমাদের প্রতিটা প্রভিন্সেই বাংলাদেশিদের একটা নিজস্ব সংগঠন আছে, যেটা সাধারণত আমরা জেনে থাকি নন প্রফিট অর্গানাইজেশন। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট এদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতাও করে থাকে, এবং সেই সাহায্য সহযোগিতার অংশ হিসেবেই তারা বাংলাদেশিদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে। শুধু প্রোগ্রামই কিন্তু না, তারা বাংলাদেশিদের নিউ কামারদের আসার পরে তাদের বিভিন্ন ধরনের হেল্প থেকে শুরু করে হোয়াট নট, সোসাইটির বিভিন্ন ধরনের হেল্প তারা করে থাকে বাংলাদেশিদের জন্য স্পেশালি। সেই বাংলাদেশিদের সংগঠন যেরকম প্রতিটি প্রভিন্সে রয়েছে, আমাদের গ্রেটার ভ্যানকুভারেও রয়েছে। গ্রেটার ভ্যানকুভারে এই সংগঠনটির নাম হচ্ছে GBVCA, মানে গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন। দর্শক, এই যে GBVCA বা গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের কথা আপনাদেরকে বললাম, এই GBVCA-র যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, সেই এক্সিকিউটিভ কমিটিতে বিভিন্ন পজিশন রয়েছে। বিভিন্ন পজিশনের মধ্যে একটা হচ্ছে প্রেসিডেন্ট, একটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি সহ আরও কার্যনির্বাহী পরিষদের যে সদস্য রয়েছে বা বিভিন্ন পজিশন রয়েছে, সেগুলো আমরা একটা একটা করে আপনাদেরকে জানাবো একটু পরেই। সো এই যে গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের যে প্যানেল দুটি দাঁড়িয়েছেন ইলেকশনে, এইবারের ইলেকশনের এই প্যানেল দুটি কিন্তু প্রচণ্ড পরিমাণে যোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রেসিডেন্ট দুইজন যে দাঁড়িয়েছেন তারাও প্রচণ্ডভাবে যোগ্য, তাদের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অনেক দিন ধরে কমিউনিটির সাথে ইনভলভড। একজন হচ্ছেন আমাদের রাশেদ মাহমুদ ভাই এবং আরেকজন হচ্ছেন তারিক মালিক ভাই। এরা হচ্ছেন দুইজন প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন। এছাড়াও জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট পদেও কমিউনিটির গণ্যমান্য যাদেরকে অনেকে চেনেন, পরিচিত মুখ, তারা দাঁড়িয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমরা এবার লক্ষ্য করছি, অনেক ইয়াং ব্লাড বা নতুন প্রজন্ম কিন্তু এবার ইলেকশনে অংশগ্রহণ করছে। পুরো কমিটিতেই, দুটো কমিটিতেই কিন্তু আমরা অনেক নতুন প্রজন্মের নতুন মুখ দেখতে পাচ্ছি। এইটি একটি আশার বিষয় নিঃসন্দেহে। অ্যাট দ্য সেম টাইম আমরা সিনিয়রদেরকেও দেখতে পাচ্ছি, একটি প্রপার ব্লেন্ড আমরা দেখতে পাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, এই ইলেকশনটিকে কেন্দ্র করে পুরো গ্রেটার ভ্যানকুভারে বাংলাদেশি কমিউনিটির মধ্যে উৎসব বিরাজ করছে। গণতান্ত্রিক পরিবেশে ইলেকশন কতটা মজার হতে পারে সেটি কিন্তু আজকের ব্লগে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা মনে করি
মিথুন শিমুল স্টোরি একটি লাইফস্টাইল চ্যানেল। বাংলাদেশি ক্যানাডিয়ানরা তাদের লাইফস্টাইলের যা প্রত্যক্ষ করে এবং যা ফেস করে এই সবগুলোই আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সবসময় আমরা এগুলোই উপস্থাপন করে থাকি। ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ এবং আমরা মনে করি বাংলাদেশি ক্যানাডিয়ান লাইফস্টাইলের অংশ হিসেবে এই যে নির্বাচন হচ্ছে, বাংলাদেশিরা এই এলাকার এই গ্রেটার ভ্যাঙ্কুভারের কে কী মনে করছেন, কার কী চিন্তাভাবনা, সেগুলো সম্পর্কেও শুনবো। কিন্তু তার আগে চলেন আমরা ডিরেক্টলি চলে যাই মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামগুলো দেখে আসি। দুই পক্ষই মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামের আয়োজন করেছেন। এর মধ্যে মাহমুদ ভাই অ্যান্ড টিম একটি মিট অ্যান্ড গ্রিট আয়োজন করেছেন ভ্যাঙ্কুভারে, এবং তারেক মালিক ভাই ওনার টিম প্রগ্রেসিভ নামে যে নাম দিয়েছেন সেই টিমটিরই একটি মিট অ্যান্ড গ্রিট আয়োজন করেছেন সারির আরিয়া ব্যাঙ্কোয়েট হলে। আমরা দুটো মিট অ্যান্ড গ্রিটই চলুন দেখে আসি, তাদের কথা শুনে আসি। আমরা আন্দাজ করার চেষ্টা করব, আমরা বোঝার চেষ্টা করব কার কি ম্যানিফেস্টো রয়েছে, কার কি এজেন্ডা রয়েছে এই গ্রেটার ভ্যাঙ্কুভারের বাংলাদেশিদের জন্য। টিম প্রগ্রেসিভ এর তারেক মালিক যার নেতৃত্বে রয়েছেন, তার টিমের মেম্বারদেরকে আমরা একটু এক নজর দেখে নিই। প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়েছেন তারেক মালিক, যিনি স্থানীয় একজন রিয়েলটর, বিল্ডার এবং স্থানীয় প্রভিন্সিয়াল রাজনীতির সাথেও জড়িত বা মেইন স্ট্রিম রাজনীতির সাথেও জড়িত। তার সাথে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন সুলতানা মারিয়াম, জেনারেল সেক্রেটারি হিসেবে আছেন মাইনুদ্দিন সানি, এছাড়াও অর্গানাইজিং সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন সাইফুর রহমান, ট্রেজারার পদে দাঁড়িয়েছেন তানজিম ইসলাম। মেম্বার অ্যাট লার্জ এখানেও 4 জনকে সিলেক্ট করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইফরান হুসাইন, শ্রাবণী সামাদ্দার, রিয়াজুল রাশেদ এবং এমডি রাজীব মুন্সি। টিম তারেক মালিক ভিন্ন পার্সন ওয়াইজ বা বিভিন্ন পদ অনুযায়ী যখন যাদেরকে পোস্টারে পরিচয় করিয়ে দিয়েছেন বা সামনাসামনি পরিচয় করিয়ে দিয়েছেন, তাদেরকে নিয়ে তাদের কি পরিকল্পনা রয়েছে বা কী ধরনের ম্যানিফেস্টো বা এজেন্ডা নিয়ে তারা সামনে আগাচ্ছেন সে সম্পর্কেও কিছু তার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন এখানকার লোকাল বাংলাদেশিদের। টিম প্রগ্রেসিভ বলেছে যে তারা একটি সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্ম করতে চায়। এছাড়াও আপকামিং ইভেন্টসের যে ইনফরমেশন রয়েছে সেটি সেই সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম থেকে প্রচারিত হবে বা প্রকাশ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও তারা বাংলা স্কুলকে আপহোল্ড করার জন্য এই কালচারাল বা ট্র্যাডিশন যত ইয়াং লোকজন আসবেন এখানে বা নতুন নিউ কামার রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করবেন বলে তারা প্রতিশ্রুতি করেছেন। তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা নিউ ইমিগ্রেন্টস যারা আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করবেন সেটির কথা বলেছেন। এখানে যে ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী সংস্থা রয়েছে ICBC, তাদের কাছেও তারা তাদের দাবি উত্থাপন করবেন। এই ধরনের একটি ধারণা তারা দিয়েছে যাতে একটা অপশন থাকে, বেঙ্গালি ট্রান্সলেটরের একটা অপশন তাদের সেই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় এটি ব্যবহার করা হয় সেটির ব্যাপারে তারা কথা বলবেন, এই ব্যাপারেও তারা বলেছেন। এছাড়াও আমাদের টোটাল গ্রেটার ভ্যাঙ্কুভারের লোয়ার মেইনল্যান্ডে তারা স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার কথা বলেছেন, যেটির ব্যাপারে আমরা জানি অনেক দিন ধরে স্থানীয় মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড সোসাইটি কাজ করে যাচ্ছেন। সেই শহীদ মিনারটি তারা নির্মাণ করবেন, এটির ব্যাপারেও তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও তারা প্রমিস করেছেন যে আগামী 2 বছরের মধ্যে এই শহীদ মিনারের জন্য $50,000 একটি ফান্ড ক্রিয়েট করবেন তারা। তাদের আরও যে সকল প্রতিশ্রুতি আছে সেই সকল প্রতিশ্রুতিতে তারা বলেছেন যে তারা মেক শিওর করবেন যাতে কমিউনিটির সামনের দিকে একটা বোল্ড ভিশন নিয়ে এগিয়ে যেতে পারে, এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের সকল কর্মকাণ্ড তারা ট্রান্সপারেন্ট রাখবার চেষ্টা করবেন। নিউ GBBCA মেম্বারশিপের জন্য প্রায় 500 মানুষকে তারা সাইন আপ করাবেন বাই জুন 30, 2025। আগামী 25 সালের জুনের 30 তারিখের মধ্যে আরও 500 মেম্বার ইনক্রিজ করবেন, কেননা তারা মনে করেন এখানে অনেক বাংলাদেশি রয়েছেন যারা এখনও GBBCA এর আমব্রেলার আন্ডারে আসতে পারেননি বা GBBCA নামে একটি প্রতিষ্ঠান আছে সেটি জানেন না হয়তো। এছাড়াও তারা প্রমিস করেছেন GBBCA এর পক্ষ থেকে কমিউনিটিকে সার্ভ করার জন্য কমপক্ষে 100 জন ভলান্টিয়ার্স তাদের থাকবে। তারা কোলাবোরেট করবেন CBCC, যেটির কথা বলছিলাম যে কানাডা বাংলাদেশ কমিউনিটি সেন্টার। তাদের ভিশন এই CBCC-কে যাতে আরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় একটা কোলাবোরেশনের মাধ্যমে, সেই ভিশন তাদের রয়েছে। এছাড়াও তারা বলেছে যে কমিউনিটির এন্টারপ্রেনিয়রশিপ রয়েছে বা বিজনেসম্যান রয়েছে তাদেরকে হেল্প করার জন্য তারা কাজ করে যাবেন। তারা বলেছেন যে তারা অগ্রাধিকার দেবেন ন্যাশনাল ইভেন্টসগুলোকে, বাংলাদেশি ন্যাশনাল ইভেন্টসকে, যে সকল কালচারাল ইভেন্টস তারা করেন সেগুলোর সাথে সাথেই। এছাড়াও তারা বলেছেন যে কোনো GBBCA এর প্রোগ্রাম যখন অনুষ্ঠিত হবে বা কোনো কালচারাল শো বা কোনো কিছু অনুষ্ঠিত হবে তখন তারা একটি চাইল্ড কেয়ার প্রোভাইড করবেন সেই সময়টিতে। এই সকল বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু দুইটি টিমই আমাদেরকে দিয়েছে। এখন দেখবার বিষয় যে কার প্রতিশ্রুতি জনগণ লুফে নেয়।
ওকে, সো দর্শক যেটা বলছিলাম, আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের তারেক মালিক ভাই, যে কিনা গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশ অ্যাসোসিয়েশন, কালচারাল অ্যাসোসিয়েশনের এইবারের যে কমিটি হবে তার একটা মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম আজকে হলো। এই প্রোগ্রামে আমরা অনেকের সাথে পরিচয় হয়েছি, বাট আমরা তারেক মালিক ভাইয়ের মুখে শুনতে চাচ্ছি আসলে কি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মিঠুন, কেমন আছো ভাইয়া? ভালো আছি, ভালো আছি। একটু আমাদেরকে বলবেন কাইন্ডলি আজকে কি হচ্ছে এবং আপনি কি করতে যাচ্ছেন? রাইট, আমরা যেই উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি এটা হচ্ছে আমাদের একটা সংগঠন আছে, তুমি হয়তো জানো, GVBCA, অ্যান্ড দ্য মেইন অবজেক্টিভ অফ দিস অর্গানাইজেশন আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচার, আমাদের হেরিটেজ যেন আমরা আপহোল্ড, এটা মেনটেন করতে পারি ইন এ ফরেন ল্যান্ড লাইক দিস। সেই উদ্দেশ্যে ওটা একটা নির্বাচন হতে যাচ্ছে নেক্সট মাসে। তা আমি চেষ্টা করতেছি ওই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আমি একটা প্যানেল গঠন করেছি, ওই প্যানেলটার পরিচিতি করানোর জন্য আজকের এই অনুষ্ঠান। প্যানেলটা পরিচয় আপনি করিয়েছেন। এখন ভাইয়া আমি আপনাকে একটু কাইন্ডলি কোশ্চেন করতে চাই, যেহেতু আমাদের চ্যানেল অনেকেই দেখেন বাংলাদেশ থেকে বা এইখানে যারা থাকেন, জি গ্রেটার ভ্যাঙ্কুভারে সবাই দেখেন, একটু প্রশ্ন করতে চাই, আপনার আসলে ইশতেহার বা এজেন্ডা বা আপনি কি করতে চান কমিউনিটির জন্য, এই ধরনের কোনো কিছু প্ল্যান করেছেন কিনা? আমি জানি অফিসিয়াল ইশতেহার এখনও আসে নাই, কিন্তু আপনি কোনো প্ল্যানিং আছে কিনা বাংলাদেশি কমিউনিটির জন্য হাই এন্ড থেকে, বা ওভারভিউটা একটু যদি আমাদেরকে বলেন। অ্যাকচুয়ালি মিঠুন, তুমি আসছো আমার আরও অনুষ্ঠানে, তুমি দেখছো, আর আই থিঙ্ক টাইম টু টাইম উই অলসো টক। সো I want to see our community making an example to this land that no, we are a very well organized community. We have the potential. We want to contribute for not only for our community but as a community at large. You know, we want to be associating and also involved with the mainstream Canadian politics, culture, you know, so we can work on our diversity and multiculturalism. Exactly. আমরা আপনার আগের টার্মের কথা শুনেছি, আপনি কোয়ালিটি প্রোগ্রাম করতেন, আপনি পুরো টার্মটা আনফর্চুনেটলি শেষ করতে পারেন নাই। লোকজন বলে আপনি যেহেতু প্রভিন্সিয়াল ইলেকশনের সাথে জড়িত বা প্রভিন্সিয়াল ক্যান্ডিডেট হতে যাচ্ছেন, ইউ আর নমিনেটেড, ওয়ান অফ দ্য নমিনেটেড। সো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশি কমিউনিটি সার্ভ করার পেছনে কি এইটা কোনো রিজন, নাকি আপনি সোললি হার্ট থেকেই চান আমি বাংলাদেশি কমিউনিটিকে সার্ভ করতে চাই? দেখো মিঠুন, আমি ক্যানাডাতে আসছি 18 বছর বয়সে, আর ভ্যানকুভারেই কিন্তু আমার ক্যানাডিয়ান জীবন শুরু। আর লাস্ট 36 years আমি হেভিলি ইনভলভড ইন আওয়ার কমিউনিটি অ্যান্ড আই ওয়ান্ট দ্য বেস্ট ফর দ্য কমিউনিটি। আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল এজেন্ডা। দিস GVBCA it's a great organization. The main focus and the objective for this organization is so we can promote and we can teach our next generation so they can hold our values, our culture and our heritage. I don't have any other personal agenda. I'm not using GVBCA as a stepping stone to make my career. As you know, I have already been nominated and I'm not even a president for GVBCA. And I have been involved in Canadian politics for a very, very long time. My involvement with Canadian politics comes way before even GVBCA involvement. Exactly. So I hope you found your answer. এই জিনিসটা আমরা কিন্তু অনেক জায়গায় শুনেছি, অনেকে আমাদেরকে বলেছেন। আশা করি আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তারা এই অ্যান্সারটা তারেক মালিক ভাইয়ের কাছ থেকে আজকে পেয়ে গেছেন। একটা বিষয় আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে তারেক মালিক ভাই কমিউনিটির জন্য আগেও কাজ করেছেন। হি ইজ অ্যান এক্সপিরিয়েন্স পারসন। অ্যাট দ্য সেম টাইম আমাদের এখান থেকে যে রিপ্রেজেন্টেশনটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যাবে, আপনাদের মতামত কিন্তু আমরা শুনবো, আস্তে আস্তে আপনাদের কাছেও আমরা যাব। তারেক ভাই, থ্যাংক ইউ সো মাচ মিথুন শিমুল স্টোরির সাথে থাকার জন্য। I also want to thank Mithun Shimul Story for representing and presenting our culture, our community to Bangladesh and also all over the world. Thank you so much. থ্যাংক ইউ ভাই। দর্শক, যেই নির্বাচনের কথা আমরা বলছিলাম এতক্ষণ ধরে, সেই নির্বাচন যে ভ্যাঙ্কুভারের মাটিতে হচ্ছে, এই ভ্যাঙ্কুভারের মাটিতে অনেক দিন ধরে বসবাস করে এমন একজনকে আমরা পেয়ে গেছি। বিভিন্ন সময় ইলেকশন কমিশনের সাথেও জড়িত ছিলেন এই ব্যক্তি। ওনার নাম হচ্ছে হারুন ভাই, আমাদের অতি পরিচিত। হারুন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে ইলেকশন হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ আমি দেখতে পাচ্ছি এবং টান উত্তেজনা আছে, লোকজন বুঝতেছে না আসলে কি হবে। এটা সম্পর্কে একটু আমাদেরকে বলেন। না, এখন হচ্ছে যে 20 বছর তো ইলেকশন হয়নি। আমরা চেষ্টা করেছি যে এটাকে নিউট্রাল অবস্থা রাখতে, কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে না,
ইলেকশনটা জরুরি হয়ে গেছে, কারণ হচ্ছে যে অনেক লোক বেড়েছে, তাদের মত ডিফারেন্ট হয়েছে, সুতরাং ইলেকশন হলে তাহলে দে ক্যান গেট দি পাবলিক সেন্টিমেন্টটা বুঝতে পারবে এবং তাদের কমিটমেন্টগুলিও আমরা আগে থেকে জানতে পারছি। আমরা একটা ভালো এক্সিকিউটিভ কমিটি পাবো, কারণ প্রত্যেকবারই তো এমনি এমনি চলে আসছে, এবারে তারা একটা স্ট্রাগলের মাধ্যমে আসছে, মিনস তারা অনেক কাজ করবে, এটা আমরা আশা করি। কমিটিকে একটু প্রমিস করে তারপর আসতে হবে না, কমিউনিটিকে বুঝে টুঝে আসতে হবে। এখানে কমিউনিটিকে মানে যারাই আছে না কেন সবাই জানে যে জিবিবিসি কতটুকু ক্যাপাবিলিটি আছে। তো এখানে কথা ভলান্টিয়ারিং জবের মতো কিছু, পুরোটাই ভলান্টারি জব, কিন্তু দেখা যায় যে মাঝে মাঝে এর ভিতরে রাজনৈতিক ছত্রছায়া আসে, যেটা কেউ পছন্দ করে না এবং সবারই একটা রাজনৈতিক মতবাদ থাকে, কিন্তু তাকে একটা লেবাস দিয়ে তারপরে ওটাকে নেগেটিভ পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়, যেটা আমরা পছন্দ করি না। তো আমরা চাচ্ছি যাতে ওরকম কোনো কিছু না হয়। একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলে যে এইবার এই ইলেকশনটা অ্যাভয়েড করা যেত যদি কোয়ালিশন হইতো, মানে যদি দুই পক্ষ মিলে কোনো একটা কমিটি দাঁড় করাইতে পারতো। আপনার মতামত কি? কোয়ালিশন আসে যখন হচ্ছে যে একই মতামতের লোক দুটো দাঁড়িয়ে যায়, তখন কোয়ালিশনের ব্যাপারটা আসছে যে আমরা এইটাই করতে চাচ্ছি, উই আর কমফোর্টেবল উইথ ইউ গাইজ, দেন কোয়ালিশনের ব্যাপারটা আসে। কিন্তু যখন দেখে যে না দেয়ার আর ভ্যারিয়েন্স এবং ইনফ্লুয়েন্সটা ডিফারেন্ট, তখনই এই কোয়ালিশনটা আর হয়নি। এটার চেষ্টা করা হয়েছিল, আমি দেখেছি অনেককে নিয়ে টানাটানি হয়েছে, আমিও একজনের এর ভিতরে। তারপরে মানে কোয়ালিশন কোনো সলিউশন হইতে পারে না, বাট শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হলে একটা সুবিধা হলো যে সবাই জানবে তাদের অবস্থানটা কোথায়। ইলেকশনের পরে কি কোয়ালিশন হতে পারে? যেমন ধরেন ইলেকশনে ওই টিম থেকে একজন আসলো, এই টিম থেকে একজন আসলো, এই ধরনের হওয়ার সম্ভাবনা আছে? এটার একটা বিরাট সম্ভাবনা আছে, কারণ সবাই তো এক্সিকিউটিভ কমিটির পরিচিত না এবং সবাই তো আর সবাইকে চিনে না। যে যাদেরকে চিনে সে তাদেরকে জানে, তাদেরকে ভোট দেবে। হ্যাঁ, একটা কথা আসে যে তারেক মালিকের হাতটাকে স্ট্রং করার জন্য ওনার প্যানেলটাকে সবাই ভোট দেবেন, অথবা মাহমুদ ভাইকে হাতটাকে শক্ত করার জন্য সবাই ওনার প্যানেলটাকে ভোট দেবেন। তারপরেও দেখা যায় যে না, পার্সোনাল লাইকিংস থাকবে, তখন দেখা যাবে যে কিছু দুর্ঘটনা ঘটবে। আমি মনে করছি যে 75 to 80% confirmation is there. There is a mixture of two parties will be in the executive committee. থ্যাংক ইউ। দর্শক, আমরা যেই কথাগুলো বলছিলাম এতক্ষণ, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাথে কথা বলছি। এখানকার গণ্যমান্য যারা আছেন, যারা অনেক দিন ধরে গ্রেটার ভ্যাঙ্কুভারে বসবাস করেন, তাদের মধ্যে একজন বর্তমানে আমরা জানি যে আমাদের বিভিন্ন কন্টেন্টেও আপনারা দেখেছেন যে প্রভিন্সিয়াল ইলেকশনের সাথেও জড়িত, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের সাথেও জড়িত, মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত, যেটাকে আমরা বলি আমাদের মহসিন ভাই কেমন আছেন? ইলেকশনটা আপনি কিভাবে দেখেন আপনার দৃষ্টিতে? কারণ আমরা যতদূর শুনেছি বিগত 5-10 বছরে এই ধরনের ইলেকশন এখানে হয় নাই গ্রেটার ভ্যাঙ্কুভার বাংলাদেশের, মানে জিবিবিসি এর জন্য। এটা আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে খুব পজিটিভলি দেখছি কারণ এটা সবার একটা গণতান্ত্রিক অধিকার এবং সবচেয়ে আমি সাধুবাদ জানাই সবাইকে যারা অ্যাকচুয়ালি ভলেন্টারি এসছে এখানে পার্টিসিপেট করার জন্য। এবং আমরা যারা আছি, এখন জনসংখ্যা অনেক বেড়েছে, সবাই যার যার মতো পছন্দের নেতৃত্বকে ভোট দিবে। এবং আমি আরও বেশি খুশি যে এখন নতুন যারা এসছে, বিশেষ করে অনেক স্টুডেন্ট এসছে এখানে, এরা ইন্টারেস্টেড। এদের সাথে আমাদের একটা গ্যাপ ছিল, আমি মনে করি এখন এই সবাই আসাতে ইলেকশনের মাধ্যমে আমাদের সাথে একটা ব্রিজ তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ সাইন। সেকেন্ড থিং হচ্ছে এই নতুন এবং পুরনোর মিলনে ওরা আরও বেশি উৎসাহী হবে নতুন কিছু দেওয়ার জন্য। আমরা এই অপেক্ষায় আছি। দুটো প্যানেল দাঁড়িয়েছে, দুটো প্যানেলের নির্বাচনের যে রেজাল্ট, অনেকে আমাদেরকে বলেন যে এইবার হয়তো একটু কোয়ালিশন গভর্নমেন্টের মতো হয়ে যেতে পারে, যে এই পক্ষ থেকে জিএস আসলো, ওই টিম থেকে প্রেসিডেন্ট হলো। এই রকম হওয়ার চান্স কতটুকু আছে বলে আপনি মনে করেন? না, এটা তো ইলেকশনের আগে বলা মুশকিল, তবে আমি মনে করি যারা অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতে পারবে সেই রকম লোকই আসুক। আমরা এটাকে মেইন যে জিনিসটা আমার বলা দরকার সবাইকে, এই অ্যাসোসিয়েশনটা কিন্তু বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন।
তার মানে প্রধান কাজটাই হচ্ছে আমাদের দেশের কালচার এবং ঐতিহ্যকে এই দেশের মানুষের সামনে তুলে ধরা। প্লাস আমরা যারা যে সমস্ত বাচ্চারা এখানে জন্ম হয়েছে অথবা এখানে ছোটোবেলায় এসে বড় হয়েছে, এরা যেন ডিটাচ ফিল না করে নিজের অরিজিন থেকে, সেই রুটটাকে ধরে রাখার জন্য কিন্তু এই কালচারটা খুব জরুরি। হ্যাঁ, যারাই আসবে, যেই প্যানেলেই আসুক কিংবা যেই ব্যক্তিরাই আসুক, আমি মনে করি তাদের প্রধান কাজটাই হচ্ছে আমাদের দেশের কালচার এবং ঐতিহ্যটাকে ধরে রাখা। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়ান লাস্ট কোশ্চেন ভাই, সেটা হচ্ছে যে দুইজন প্রেসিডেন্ট পদপ্রার্থী, দুজনকেই আপনি ভালো করে চেনেন, একজন মাহমুদ ভাই আর একজন তারেক মালিক ভাই। দুজনের সম্পর্কে আপনার দুটো করে কথা শুনতে চাই। আমি দুজন সম্পর্কে অ্যাকচুয়ালি ভালো কথা বলা ছাড়া খারাপ কথা বলার কোনো সুযোগ নেই, কারণে আমি খুব রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউতে বলছি, নিউট্রালি বলছি। আপনি যদি মনে করেন যে দুজনের গুণ কি, দুজনের একই গুণ, দুজনই অসম্ভব বিনয়ী ভদ্রলোক মানুষ। আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনিনি এই দুজনের কারো ব্যাপারে কোনো নেগেটিভ কথা। এটা সবচেয়ে প্রধান একটা গুণ একটা লিডারশিপের, যে তাকে সবাই পছন্দ করছে। দ্বিতীয় গুণ, আমি মাহমুদ ভাইকেও চিনি, বহু বছর হয়ে গেছে, কি তারেক ভাইকে চিনি আরও পুরনো, অনেক আগে থেকে। দুইজনই কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছেন যে তারা দুইজনই সাংগঠনিকভাবে যথেষ্ট পরিমাণে তাদের যোগ্যতা রয়েছে। কারণ তারেক সাহেব এর আগে প্রেসিডেন্ট ছিলেন, উনি অনেক ভালো ভালো প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। আর মাহমুদ ভাই বহুদিন ধরে অ্যাসোসিয়েশনের সাথে জড়িত, সেক্রেটারি হিসেবে ছিলেন, প্রচুর খাটতে পারেন এমনও আমি শুনেছি। সবাই, আমি সত্যি কথা বলি, আমি দুজনকেই আমার দিক থেকে তাদের প্রতি শুভকামনা রইল। আমি দুজনকে নিয়ে খুবই খুশি এসেছে। দুজনের যোগ্যতা আমি মনে করি সমান। এখন জনগণ কাকে ভোট দিয়ে পাশ করবে সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, বাট আমার শুভকামনা রইল দুজনের প্রতি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। দর্শক, আমরা যদি একটু এখন টিমের মেম্বারদের দিকে তাকাই বা এক্সিকিউটিভ কমিটির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে রাশেদ মাহমুদ টিমে প্রেসিডেন্ট হিসেবে অবভিয়াসলি রাশেদ মাহমুদ রয়েছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন শাহিনুর আক্তার কাশেম, উনি স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত প্রত্যক্ষভাবে। এছাড়াও আছেন খাজা কামরুল ইসলাম, যিনি জেনারেল সেক্রেটারি হিসেবে দাঁড়িয়েছেন। ট্রেজারার পদপ্রার্থী হচ্ছেন শারমিন চৌধুরী। অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দাঁড়িয়েছেন জালালউদ্দিন রুমি। মেম্বার অ্যাট লার্জ হিসেবে রাখা হয়েছে 4 জন ক্যান্ডিডেটকে। বলে রাখা ভালো, এই মেম্বার অ্যাট লার্জ থেকে পরবর্তীতে বিভিন্ন ডেজিগনেশন দেওয়া হয় এদেরকে। তো মেম্বার অ্যাট লার্জে যে 4 জন দাঁড়িয়েছেন এই টিমে, তাদের মধ্যে একজন হচ্ছেন খায়রুল হাসান, আরেকজন হচ্ছেন ম্যাক কবির, যিনি স্থানীয় রিয়েলটার এবং RCIC ডেজিগনেশন রয়েছে ওনার, নাজিয়াত ইসলাম অর্পা, এবং এছাড়াও রয়েছেন সুমাইতা আহমেদ। টিম মাহমুদ তাদের ইলেকশন ম্যানিফেস্টো কিছুদিন আগে প্রকাশ করেছে। সেই ম্যানিফেস্টোতে তারা বলেছে যে যদিও একটি নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে কাজ করে এই GBBCA, তারা বলেছেন তারা রেভিনিউ ইনক্রিজ করবেন 50%, মেম্বারশিপ ইনক্রিজ করবেন প্রায় 100%, ডিজিটালাইজড GBBCA করার চেষ্টা করবেন তারা। এছাড়াও এক্সিকিউটিভ মেম্বারের সংখ্যা তারা বাড়িয়ে 9 থেকে, বর্তমানে যে 9 জন রয়েছেন সেখান থেকে 15 জন করে ফেলবেন। মেম্বারশিপ বেনিফিটস প্ল্যান নামে একটি প্ল্যানের কথা চালু করবেন তারা বলেছেন। স্পন্সরশিপ বেনিফিটস প্ল্যান তারা চালু করবেন, সেটাও বলেছেন। নিউ কামার সার্ভিস, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনেক দিন ধরে অনেকের দাবি ছিল, সেই নিউ কামার সার্ভিসটিটা চালু করবেন, সেটিও বলেছেন। এছাড়াও ইমিগ্রেশন সাপোর্ট সেন্টার, অবভিয়াসলি আমরা আশা করছি বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন সাপোর্ট সেন্টারের কথাই তারা বলেছেন। একটি ক্যারিয়ার কর্নার তারা করবেন, সেটিও বলেছেন। বাংলাদেশি স্টুডেন্ট কাউন্সিল করবেন, সেই ব্যাপারেও তারা বলেছেন। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে ভ্যাঙ্কুভারে পড়াশোনা করছেন তাদেরকে নিয়ে এই কাউন্সিলটি গঠন করা হবে। এছাড়াও বাংলাদেশি বিজনেসকে তারা সাপোর্ট করবেন। তারা বলেছেন যে বাংলাদেশ কানাডা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে ইনিশিয়েটিভ রয়েছে, সেই ধরনের একটি ইনিশিয়েটিভ তারা এস্টাবলিশ করতে চান এখানে। এছাড়াও বাংলাদেশি কালচারকে প্রমোট করবেন। এছাড়াও তারা বলেছেন CBCC বা কানাডা বাংলাদেশ কমিউনিটি সেন্টার এর নামে একটি অর্গানাইজেশন রয়েছে, যারা ভ্যাঙ্কুভারে অনেক দিন ধরে আমাদের নিজস্ব একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করতে চেষ্টা করে যাচ্ছেন, তাদের সাপোর্ট তারা করবেন। এছাড়াও ফিউনারাল সার্ভিস বাংলাদেশিদের জন্য চালু করবেন, যেটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এখানে মানুষজন মারা গেলে কিছু কিছু ক্ষেত্রে চালু রয়েছে, তারা হয়তো এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাচ্ছেন। এছাড়াও তারা একটি ফাংশনাল বাংলা স্কুল করতে চান, বাংলা স্কুলও এখানে চালু রয়েছে, সেটিকেও তারা ফাংশনাল করতে চান তাদের ভাষ্য অনুযায়ী। অন্যান্য যে বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে বা ক্লাব রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, তাদের সাথেও তারা একটি লিয়াজো মেনটেন করবেন বলে তাদের ইশতেহারে তারা উল্লেখ করেছেন। দর্শক, যেটা বলছিলাম যে আমি কিন্তু আমাদের এখানে উপস্থিত আরও একজন গণ্যমান্য ব্যক্তি যে অনেক দিন ধরে ভ্যাঙ্কুভারে থাকেন,
আমাদের খায়রুল সাজু মামা, আমি সাজু মামা নামে ডাকি, আমাদের সাজু মামা। মামা কেমন আছেন? আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। মামা, আমাদের ভ্যাঙ্কুভারে আপনি অনেক দিন ধরে আছেন। প্রায় 25 বছর। 25 বছর হয়ে গেছে ভ্যাঙ্কুভারে। আমি 4.5 বছর 5 বছর যাবত আসছি। এর মধ্যে ইলেকশন কখনো দেখি নাই জিবিবিসি এর। এই ইলেকশনের ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতেছে? ওয়েল, সত্যি কথা বলতে কি, আমরাও কখনো দেখি নাই। এবং এই জিবিবিসি আমরা 2000 সালে শুরু করি। আগে 2-3টা পার্টি ছিল, গ্রুপ ছিল, 2টা মিলে 3টা মিলে আমরা জিবিবিসি বানাই, গ্রেটার ভ্যানকুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে আমরা 9 জনের একটা এক্সিকিউটিভ কমিটি করি, যাদের কাজ হলো আমাদের এই বৈশাখী, আমাদের জাতীয় দিবসগুলা, আমাদের বাঙালি কালচারটাকে এখানে ধরে রাখার জন্য। সেইটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের যারা ছেলেপেলে আছে তাদেরকে করা, এই জিনিসগুলা পৌঁছে দেওয়ার জন্য একটা ইলেকশনের চিন্তা ভাবনা করতেছি। আগামী 23 তারিখে হবে। এখানে 2টা প্যানেল আসছে, আমি বলেই দিই, এটা অলরেডি আমরা ডিক্লেয়ার্ড হয়ে গেছে। আমাদের একটা ইলেকশন কমিশন করা হয়েছে 3-4 জন মিলে, এবং বর্তমান কমিটিটা 30 তারিখে চলে যাবে, এই জুনের 30 তারিখে। তো এটা প্রতি 2 বছরের জন্য হবে। একজন আমাদের খুবই পরিচিত, সবারই পরিচিত, রাশেদ মাহমুদ, যে বর্তমানে সেক্রেটারি আছে, জেনারেল সেক্রেটারি আছে, এবং উনি গ্রাস রুট কর্মী বলতে গেলে, প্রথম থেকেই ওনাকে পাওয়া যায়। গত 2006 সাল থেকেই সে কাজ করতেছে। তারপরে উনি প্রেসিডেন্টের জন্য এইবার আমাদের কাছে প্যানেল দিচ্ছেন, তার সঙ্গে আরও 8 জন নিয়ে। আর একদিকে আমাদের একবারকার প্রেসিডেন্ট ছিল উনি, কিন্তু উনি টার্মসটা কমপ্লিট করতে পারে নাই, জনাব তারেক মালিক ভাই সাহেব। তো উনিও খুব পপুলার, সবাই তাকে পছন্দ করেন। তো উনি আমাদের অনেক কিছু করে, উনি ফেডারেল লেভেলে কাজ করে। তো উনিও একটা প্যানেল দিছে, ওনার পরিচিত কিছু ছেলেপেলে আছে যাদেরকে নিয়ে। এবং আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো ধরনের সিচুয়েশন কি আপনার মনে হয় আছে যে কোয়ালিশন গভর্নমেন্টের মতো হইতে পারে, যে ওই পক্ষ থেকে জিএস, এই পক্ষ থেকে নির্বাচিত হলো প্রেসিডেন্ট, এরকম হইতে পারে? কিন্তু এইবার যে আমরা ভাবছি যে প্যানেল ওয়াইজে না, যে ইন্ডিভিজুয়াল ওয়াইজে ভোট করা হবে, যে সবার নাম থাকবে, সবার নাম দিয়ে করা হবে, যে 2 জন প্রেসিডেন্ট, 2 জন সেক্রেটারি আসছে, তার সেইভাবে হবে। যদি এখন জয়েন্টলি প্যানেল হয়, দেখা গেল একজন সেক্রেটারি আসছে, আরেক টিম থেকে প্রেসিডেন্ট আসছে, দেন উই হ্যাভ টু ডিসাইড। হ্যাঁ, কারণ সবাই যদি চায়, এখানে 20-25 হাজার বাঙালি আছে গ্রেটার ভ্যানকুভারে, তারা যদি মনে করে যে এটা হবে, এটা এরকম আমি লস অ্যাঞ্জেলেসে দেখছি, when I used to live in লস অ্যাঞ্জেলেস, এটা হয়েছিল, ওখানে এইভাবেই হয়েছিল, এবং তারা কাজ করছে 2-3 বছর ওখানে। তো এখন দেখা যাক হবে। আমরা তো সবাই ওভারঅল বাঙালি, এখানে বিদেশে থাকি, ভাত মাছই খাই, তো কাজেই হবে নিশ্চয়ই। আর সত্যি কথা কি বলবো, যে একটু লাগে যে এখন ইলেকশন করে আমাদের কমিটি করতে হচ্ছে, বাট ইটস ওকে। জনগণ যদি চায়, ডিমান্ড হয়, ইটস গোনা বি গো অন। কারণ মানুষের সংখ্যা অনেক বাড়ছে মামা, না আগের মতো নাই, অনেক বেড়ে গেছে, যার কারণে লোকজন হয়তো চাইছে যে ইলেকশন করে হবে। হ্যাঁ। সো দর্শক, আমরা যেই কথাটা বলছিলাম যে আমরা 2টি টিমেরই প্রেসিডেন্টের সাথে কথা বলবো, এবং তারই অংশ হিসেবে আমরা কিন্তু যে অপোনেন্ট রয়েছেন আমাদের তারেক মালিক ভাই, তার সাথে কথা বলেছি। আজকে আমরা কথা বলছি আমাদের টিম মাহমুদের প্রেসিডেন্ট পদপ্রার্থী রাশেদ মাহমুদ ভাইয়ের সাথে আজকে কথা বলছি। সো আসেন আমরা ওনার কাছ থেকে শুনি। মাহমুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়ায় খুব ভালো আছে, খুব ভালো লাগছে আমাদেরকে। থ্যাংক ইউ। আপনারা ইলেকশন করছেন জিবিবিসি এর জন্য, এবং জিবিবিসিতে আপনি অনেকগুলো পজিশনে অনেক দিন ধরে কাজ করছেন, আমি জানি। এই যে এই পরিবর্তনটা, আমি পরিবর্তন এই সেন্সে বলছি, কারণ বিগত 5-10 বছরে জিবিবিসিতে কখনো ইলেকশন হয় নাই। এই পরিবর্তনটা আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আসলে যেটা আমি দেখি গত 22 বছরের এই পদচারণা জিবিবিসির এই ভ্যানকুভারে, আমার মনে হয় যে একটা গণতান্ত্রিক প্রসেস সিস্টেমে আমরা আগাচ্ছি। আগে দেখা যেত এক পক্ষ দাঁড়িয়ে যেত, তার কোনো প্রতিনিধিত্ব থাকতো না, মানুষের জাজমেন্ট করার কোনো ক্ষমতা ছিল না। তো এবার দেখতে পাচ্ছি
যে মানুষের জাজমেন্ট, মানুষের সততা, মানুষের যে আদর্শটাকে ফুটে তুলবে বাই দ্য ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক পরিবেশে। পরিবেশে, সেটা অবশ্যই আমরা আশা করব। এবং ভ্যাঙ্কুভারবাসী সেই অপেক্ষা আছে আগামী 23 তারিখে জুনের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি কারা করতে যাচ্ছেন আগামীতে। মাহমুদ ভাই, আমরা একটা কিছু কথা শুনতে পাচ্ছি। এর মধ্যে এক নম্বর আমি শুনতে পাচ্ছি যে বেশ কিছু ইয়াং জেনারেশন আনা হয়েছে কিছু টিমে সিনিয়রের আধিক্য বেশি, কিছু টিমে ইয়াং জেনারেশন বেশি। এই বিষয়টা সম্পর্কে, আপনার টিম সম্পর্কে আপনি কি বলবেন? আপনার টিমে কি কোনো আধিক্য আছে নাকি ব্যালেন্স আছে? আমি যে টিমটাকে সেট আপ করেছি এটা প্রতিটা সেক্টর থেকে নেওয়া হয়েছে। প্রতিজনই ভেরি জিনিয়াস, ভেরি ট্যালেন্ট, হাই এডুকেটেড, তাদের অনেক প্রতিভা আছে। তা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বহুদিন থেকে কাজ করে আসছে। সেই কাজ থেকে তারা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে করতে চায় এই কমিটিতে। তাদের অনেক ভীষণ আছে, যুব সমাজ থেকে শুরু করে নতুন প্রজন্ম এবং সিনিয়র যারা আছে তারাও কিন্তু বাদ নয়, তারাও থাকবে এবং যুব সমাজকে সামনে নিয়ে কী আগানো যায় সেটা নিয়ে তারা কাজ করবে। থ্যাংক ইউ মাহমুদ ভাই। লাস্ট কোশ্চেন আপনার কাছে, আপনি কি ধরনের ম্যানিফেস্টো দর্শকের সামনে, দর্শক তো না, আমাদের কমিউনিটির সামনে উপস্থাপন করতে যাচ্ছেন যদি আপনি পাওয়ারে আসেন? পাওয়ার বলতে বুঝাচ্ছি এইটা তো ভলেন্টারি কাজ। এই ভলেন্টারি কাজেই আপনি যখন প্রেসিডেন্ট হিসেবে আসতে পারেন তখন আপনার কি প্রতিশ্রুতি আমাদের এই কমিউনিটির প্রতি রয়েছে? দুই একটা যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ। প্রথমেই আমার মেইন প্রতিজ্ঞা হবে যে আমি হোল কমিউনিটিকে এক জায়গায় নিয়ে আসব, একই আমব্রেলার তলে নিয়ে আসব। যতগুলি সংগঠন আছে সবাইকে একসাথে কাজ করার আমার প্রত্যয়। যদি আমি সবাইকে আনতে পারি, তাদের যে চাওয়াটা আছে সেটা আমি প্রতিফলন দেখাতে পারবো। নাম্বার 1, এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। বিশেষ করে বিভিন্ন সেক্টর, আমি যদি বলি যে 50+ তাদের কি চাওয়া আছে, যারা নতুন আসছে তাদের কি চাওয়া আছে, যারা স্টিল অনগোয়িং তাদের কি চাওয়া আছে, আমাদের বাচ্চারা যারা আছেন, ছোট বাচ্চারা যারা আছেন তাদের কি চাওয়া আছে, আমরা সেগুলিকে বের করার চেষ্টা করেছি। এবং আমরা এই যে চাওয়াগুলিকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই আমাদের কমিউনিটির মাঝে। আমাদের সবচেয়ে প্রত্যাশা যে মানুষের যে চাওয়াগুলি আছে সেগুলিকে আমরা বাস্তবে রূপান্তর করতে চাই। সেইটাই আমি চাবো প্রতিটা মানুষের চাওয়ার সঙ্গে আমাদের বাস্তবতা মিলে যাবে, সেখানে আমাদের সার্থকতা। না, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে যে অনেকে ধারণা করছেন কোয়ালিশন হতে পারে এইবার, একটা টিম থেকে জিএস আসলো আর একটা টিম থেকে প্রেসিডেন্ট হলো, এইরকম হতে পারে অনেকে ধারণা করছেন। এই ধারণাটা আপনার কাছে কি মনে হয়? এবং তার আগে আরেকটা কোশ্চেন, আমি শুনতে পেয়েছি যে আপনার সাথে অন্য যে টিম মেম্বাররা আছেন, অন্যান্য টিমের আরেকটা আপনার অপোনেন্ট, তারা প্রপোজাল করেছিল আপনাকে কোয়ালিশনে আসার জন্য, একসাথে ইলেকশন করার জন্য। তো সেই বিষয়টা আপনি কি অ্যাভয়েড করেছেন নাকি ইগনোর করেছেন, সেই বিষয় সম্পর্কে যদি একটু বলেন। সত্যি কথা বলতে কি, আমি যেহেতু এই কমিউনিটিতে গত 20 বছর থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি, নট অনলি ডিবিবিসি, প্রতিটা সেক্টরে আমার কাছে ধর্ম, বর্ণ প্রতিটা মানুষের সমান। রাজনীতির ঊর্ধ্ব থেকে আপনি জানেন এই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, জিরো টলারেন্স ফর দ্য পলিটিক্যাল, সেটা বাংলাদেশি হোক বা ইভেন কানাডিয়ান হোক। আমি কোনো অবস্থায় চাবো না এই প্ল্যাটফর্মটাকে কেউ কলুষিত করুক পলিটিক্যালভাবে। নাম্বার 1, আমি চাবো না এই প্ল্যাটফর্মটাকে কেউ ধার্মিকভাবে ব্যবহার করুক, কেউ ধর্ম দিয়ে ব্যবহার করুক। আমি চাবো না এই প্ল্যাটফর্মটাকে কেউ তার ব্যক্তির স্বার্থে ব্যবহার করুক। এই প্ল্যাটফর্মটা মানুষের গড়া, আমাদের কমিউনিটির গড়া। তারা দেখতে চায় তাদের যে চাওয়া পাওয়া ছিল, তাদের যে শপথ ছিল যখন তারা বানিয়েছে, তারা সেভাবেই দেখতে চায় আগামী যুগের পর যুগ ধরে, যেখানে কোনো খারাপের বিচরণ নাই, যেখানে কোনো মানুষের বড় ধরনের হওয়ার বিচরণ নাই, যেখানে আমাকে প্রতিষ্ঠা করার বিচরণ নাই, আমি সেভাবে দেখতে চাই। নাম্বার 2, আমরা সবাই কিন্তু একই কাতারের মানুষ এই ভ্যাঙ্কুভারে। আমি সেইভাবে দেখি, আপনি যেটা বলছেন আমাকে যে দুই পক্ষ থেকে যদি কন্টেস্ট হয়ে বিভিন্নভাবে আসে, তারাও তো আমাদের মানুষ, তারাও তো আমাদের কমিউনিটির মানুষ, আমাদের কমিউনিটি। কেন আমি তাদের সঙ্গে আলাদাভাবে দেখব?
কিন্তু আপনাকে কি একটা প্রপোজাল করা হয়েছিল যে আমরা একসাথে কমিটি করি, এই ধরনের কোনো প্রপোজাল কি করা হয়েছিল? জি, আমাকে দিয়েছিল। তো যেগুলি প্রস্তাব দিয়েছিল আমি অলরেডি এগুলো পার করে এসেছি। আমার ওই রাস্তাগুলো আমি শেষ করেছি। আমি নতুন রাস্তা দিতে চাই। সবচেয়ে আমার বড় হচ্ছে যে নতুন রাস্তা দিয়ে আমি এই কমিটিকে সামনে নিয়ে যাব, আমার সেই প্রত্যাশা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি মাহমুদ ভাই এবং তার টিম ইলেকশনে 23 তারিখে কী হবে জানি না, কিন্তু শুভকামনা রইল তার জন্য, এবং তারেক মালিক ভাইদের জন্য আমাদের অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ মাহমুদ ভাই। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ। আমি কমিটির কাছে বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আপনাদের জন্য আগামীকাল ঈদ হতে যাচ্ছে, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এখন আমরা আসি আসলে ভোটারদের কি কোয়ালিফিকেশন থাকতে হবে বা কি এলিজিবিলিটি থাকতে হবে তাহলে তারা ভোট দিতে পারবেন। জানিয়ে রাখি, ইলেকশন কমিশনের চেয়ারম্যান হচ্ছেন মাহবুবুল ইসলাম এবং ওনার সাথে আরও 2জন মেম্বার কাজ করছেন যারা ওনাকে সাহায্য করছেন প্রত্যক্ষভাবে, ডক্টর শরীফুল ইসলাম টুলু এবং ডক্টর আবু আলী খান। 2জন অ্যাডভাইজারকে নিয়োগ দেওয়া হয়েছে, হাফিজুল ইসলাম এবং দ্বিতীয় জনের নাম হচ্ছে জনাব আজাদ শেখ। সো এই হচ্ছে ইলেকশন কমিশন, এবং এই ইলেকশন কমিশন যে নিয়ম নীতি বা বিধিমালা মেনে তৈরি করে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এবার ইলেকশন হবে। ভোটারদের এলিজিবিলিটি সম্পর্কে বলা হয়েছে, ভোটিং রাইটস আর অনলি গ্রান্টেড to citizens of Bangladesh based on residency in the Greater Vancouver, Metro Vancouver regional districts in the province of British Columbia. So Metro Vancouver যে 21টি শহর রয়েছে সেই 21টি শহরে যে সকল বাংলাদেশি কানাডিয়ান বসবাস করেন তারা এই ভোটের জন্য এলিজিবল। এছাড়াও কোয়ালিফিকেশনস সম্পর্কে বলা হয়েছে, to vote in the GBVCA general election one must be a citizen of Bangladesh 18 years or older and a resident of Greater Vancouver Regional District for the 6 months before the voting day, in possession of a valid BC driver's license, BC ID or BC service card. So qualification সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো কানাডিয়ান বাংলাদেশি, জন্মসূত্রে বাংলাদেশি বা কানাডিয়ান বাংলাদেশি যারা এই গ্রেটার ভ্যাঙ্কুভার বা মেট্রো ভ্যাঙ্কুভারে বসবাস করেন তাদের বাংলাদেশি সিটিজেন হইতে হবে এবং 18 বা তদুর্ধ্ব বছর বয়সী নাগরিক বা ব্যক্তি হইতে হবে। এছাড়াও যারা এই রিজিয়নাল গ্রেটার ভ্যাঙ্কুভার রিজিয়নাল ডিস্ট্রিক্টে বসবাস করেন কমপক্ষে 6 মাস ধরে আছেন, নির্বাচনের ডেট হতে কমপক্ষে 6 মাস, দ্যাট মিনস 23শে জুনের আগ পর্যন্ত যাদের 6 মাস ধরে এই গ্রেটার ভ্যাঙ্কুভারে বসবাস করছেন তারাই কিন্তু ভোট দিতে পারবেন। এছাড়াও তাদের পজিশনে থাকতে হবে বিসি আইডি বা ড্রাইভার্স লাইসেন্স অথবা হেলথ কার্ড বা সার্ভিস কার্ড যেটাকে আমরা বলে থাকি, যে কোনো বিসি আইডি থাকতে হবে। সো এই এলিজিবিলিটি বা যোগ্যতাগুলো থাকলেই কিন্তু যে কোনো বাংলাদেশি এই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আসলে এতক্ষণ দুটো পক্ষের বক্তব্য শুনলাম, 2জন প্রেসিডেন্টের কথা শুনলাম যারা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন। তাদের কথা শেষ হওয়ার পরপরই আমরা যাদের কথা শুনতে চাই, যারা এই ইলেকশনটিকে পরিচালনা করছেন, অতি ক্ষুদ্র জনবল এবং ক্ষুদ্র সম্পদ নিয়ে তারা কাজ করছেন, সেই ইলেকশন কমিশনের কাছে আজকে আমরা এসেছি তাদের বক্তব্য শুনতে। এবং আমাদের এখানে যে রেসিডেন্ট আছে, রেসিডেন্টের কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো নিয়েও আমরা আজকে তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলবো ইলেকশন কমিশনের চেয়ারম্যান আমাদের সম্মানিত মাহবুবুল ইসলাম ভাই, ওনার সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই ইলেকশনটা খুব ইম্পর্টেন্ট এবার, বিকজ আমার মনে হয় বিগত 5, 10, 15 বছরে এরকম ইলেকশন হয়নি বাংলাদেশি কোনো অর্গানাইজেশনের। তো এই ইলেকশনটার ব্যাপারে আপনারা কি মনে করেন এবং কতটুকু প্রস্তুত ইলেকশন কমিশন? ইলেকশন কমিশন আমি মনে করি যে আমাদের যা সামর্থ্য আছে, যেটুকু রিসোর্স আছে, আমরা সেগুলো নিয়ে প্রস্তুত আছি এবং এটা নিয়ে আমাদের কোনো বিয়েও নেই। আমাদের সুষ্ঠু ভাবনা আছে, পরিকল্পনা আছে কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন সবাইকে নিয়ে করতে পারবো এবং যারা নির্বাচন করবেন আমাদের কমিউনিটি আছে, তাদের উপরে আমাদের পুরো আস্থা বিশ্বাস আছে। থ্যাংক ইউ। আমরা একটু জানিয়ে দেই দর্শকদেরকে, আজকে কিন্তু ইলেকশন কমিশনে আমরা যে এসেছি আমাদের সাথে অ্যাডভাইজাররা উপস্থিত আছেন এবং ইলেকশন কমিশনের মেম্বারও উপস্থিত আছেন। অ্যাডভাইজার আমাদের এখানে হাফিজ ভাই আছেন। হাফিজ ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আবুল কালাম আজাদ ভাই, যিনি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন।
আমি অ্যাডভাইজার হিসেবে ইলেকশন কমিশন কাজ করছি মাহবুবের সাথে। থ্যাংক ইউ ভাই। আরও আছেন আমাদের ইলেকশন কমিশনের এই মুহূর্তের মেম্বার ডক্টর আবু আলী খান। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আবু আলী খান। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা বিভিন্ন প্রশ্ন আহ্বান করেছিলাম দর্শকদের কাছ থেকে, অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন আপনারা, তার মধ্য থেকে 2-1টা বাছাইকৃত প্রশ্ন আমরা আজকে করব। টোটাল 5টি প্রশ্ন আমরা নিয়ে এসেছি, 5টি প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে আমরা করব। প্রথম এবং প্রধান কোশ্চেনটি আপনারা করেছেন সেটি হচ্ছে যে ইলেকশন কমিশন ইলেকশনের দিন অর্থাৎ ভোটের দিন আগামী 23শে জুন যেই ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইখানে বাংলাদেশি সিটিজেন বা বাংলাদেশের নাগরিক কিভাবে আইডেন্টিফাই করবে বা কি মেজার তারা নিয়েছেন সেটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। বাংলাদেশের নাগরিকদের এখানে আমাদের চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা সবাই জানি এবং যারাই ভোট দিতে আসবেন বাংলাদেশি নাগরিকরাই সেখানে ভোট দিতে আসবেন। তো সেটার জন্য আপনার এখানে যেটা আপনিও জানেন যে বাংলাদেশি নাগরিক কারা, হ্যাঁ, এবং জিবিবিসি এর যারা সবসময় আপনার বাংলাদেশি নাগরিকদের নিয়েই তো এই সংগঠন জিবিবিসি। তো কাজে সেটা আমার মনে হয় না যে এটা বোঝার জন্য আমাদের কারো বা কমিশনের কোনো সদস্যের মেয়েদের কোনো সমস্যা হবে বা। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাহবুব ভাই, আপনাদের সার্কুলার অনুযায়ী বলা আছে যে গ্রেটার ভ্যাঙ্কুভার বা ভ্যাঙ্কুভার রিজিয়নাল ডিস্ট্রিক্টের মধ্যে যারা অবস্থান করেন সেই সকল রেসিডেন্ট বিগত 6 মাস যাবৎ তাদেরকেই আপনারা ভোটার হিসেবে আইডেন্টিফাই করেছেন এবং তাদেরকেই আপনারা ভোট কেন্দ্রে তাদের ভোটই আমরা গ্রহণ করব। সো এই ক্ষেত্রে দর্শকরা জানতে চেয়েছে আপনি কোনো ভোটারকে যদি গ্রেটার ভ্যাঙ্কুভারের মধ্যে তাদের বাসস্থান না হয় সেই ক্ষেত্রে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন? ধরেন 21টা মিউনিসিপ্যালের মধ্যে যদি না থাকে তারা আউটসাইড অফ গ্রেটার ভ্যাঙ্কুভার যদি হয়, যেমন ধরেন কেলোনা বা কামলুপস থেকে কেউ যদি ওই দিনের জন্য পরিকল্পিতভাবে এসে ভোট দিতে চায় কোনো দলের পক্ষে, সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? আমার কাছে ব্যাপারটা খুব সহজ। আমরা নির্বাচন পরিচালনা করছি কমিশন হিসেবে, নির্বাচন কমিশন হিসেবে, এবং সেই নির্বাচনের যে আমাদের যে স্কোপ অফ ওয়ার্ক, কীভাবে আমরা কাজ করব এবং আমরা কতদূর যেতে পারবো, কোনটা আমাদের জন্য করণীয়, সেটা আমাদের জিবিবিসি এর যে গঠনতন্ত্র আছে সেখানে পরিষ্কারভাবে দিয়ে আছে। সেই গঠনতন্ত্রের মধ্যে থেকেই আমরা কারা ভোট দিতে পারবে সেটা সেখানে পরিষ্কার আপনার বলা আছে যে যারা গ্রেটার ভ্যাঙ্কুভার, যেটা আপনি বললেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। এখানে যে 21 মিউনিসিপ্যালিটিজ আছে এবং 2টা রিজার্ভও আছে যেটাকে নিয়ে বলে, তো সেটা আছে। এর বাইরেও আমরা গিয়েছি যাতে আমাদের কোনো বাংলাদেশি যারা আপনার ভোট দিতে আসতে চান জিবিবিসি এর, সেখানে আপনার মিশন, অ্যাবসফোর্ড, চিলওয়াক এই 3টা যে শহর সেটা নেই গ্রেটার ভ্যাঙ্কুভার ওটার মধ্যে, কিন্তু সেখানে আমরা জানি যে সেখানেও কিছু আমাদের বাংলাদেশের লোকজন সেখানে আছেন, অনেক দিন থেকেই আছেন, এরকম আছেন, তাদেরকেও আমরা ইনক্লুড করব, তারাও ভোট দিতে পারবে। তো কাজেই আপনার সংক্ষেপে যারা গ্রেটার ভ্যাঙ্কুভার রিজিওনাল ডিস্ট্রিক্ট যে 21 মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড পিএ আছেন এবং এর বাইরেও অ্যাবসফোর্ড, মিশন এবং চিলওয়াক সেখানেও যারা আছেন তারাও ভোট দিতে পারবে। এখন তার মানে কি কেলোনা, কামলুপস থেকে যদি কেউ আসেন তারাও পারবেন ভোট দিতে? না, এটা আপনার এটা কোনো ইয়ে নয়, তারা ভোট দিতে পারবেন না। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি সেই ক্ষেত্রে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে কেলোনা থেকে আসছেন বা কামলুপ থেকে আসছেন ভোট দেওয়ার জন্য, উনি ভোট দিতে পারবেন না। কিন্তু তারপরেও আপনি যেহেতু এই প্রশ্নটা করেছেন, আমি মনে করি এই ধরনের প্রশ্ন বা চিন্তাভাবনা আমাদের আসাই উচিত নয়। যে কথাটা আমি শুরুতেই বলেছি যে আমি দেখি সেভাবে, আমার কমিশনারও সবাই দেখি সেইভাবেই, যে আমাদের বাংলাদেশি লোকজন যারা এখানে আছেন তারা তাদের দায়িত্ব সম্বন্ধে সচেতন, তারা সুনাগরিক। হ্যাঁ, কাজেই তারা কামলুপ থেকে কেউ এখানে চলে আসবেন বা কাউকে তাকে ভোট দেওয়ার জন্য নিয়ে আসবেন, সেটা আমার মনে হয় যে এই চিন্তা ভাবনাটাই কারো মাথায়ও আসা উচিত না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যদি মাল্টিপল ভোট দিতে আসেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে, ধরেন আমাদের অনেকের ফেস কিন্তু আমরা চিনি বা জানি, এখন গ্রেটার ভ্যাঙ্কুভারে অনেক বাংলাদেশি নতুন এসেছেন, ওয়ার্ক পারমিটে এসেছেন, ভিজিটর ভিসায় এসেছেন, কিংবা
অনেক ধরনের মাল্টিপল স্ট্রিমে তারা থাকছেন গ্রেটার ভ্যাঙ্কুভারে, আমরা জানি রিসেন্ট বছরগুলোতে। তো তাদেরকে আমরা মুখ চিনি না বা ফেস চিনি না। তারা যদি মাল্টিপল ভোট দিতে ভোট কেন্দ্রে আসেন, একবার ভোট দিয়ে বের হয়ে গেলেন, আবার ভোট দিতে আসলেন, সেই ক্ষেত্রে কি আপনারা কোনো টালি খাতা বা কিছু রেখেছেন বা কোনো ধরনের কোনো মেজার নেওয়া হচ্ছে যেখানে আমরা রেকর্ড রাখতে পারবো যে অমুক ব্যক্তি এই BCID নাম্বারে ভোট দিয়ে গেছেন, এই ধরনের কিছু? অবশ্যই এটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে ভোট কেন্দ্রে, এবং নির্বাচন কমিশন সেগুলো আপনার সে প্রস্তুতি নিয়ে রেখেছে। যিনি ভোট দিতে আসবেন তাকে আপনার তাকে প্রমাণ করতে হবে, তার আইডি প্রমাণ করতে হবে, তার অ্যাড্রেসটাও করতে হবে, সেটা এক্স্যাক্টলি। সো আমরা যেটা বুঝলাম যে নির্বাচন কমিশনের কিন্তু আমাদের এখানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের উপরে, যারা বাংলাদেশি ক্যানাডিয়ান অথবা ক্যানাডিয়ান বাংলাদেশি, তাদের উপরে অগাধ বিশ্বাস আছে। আমরা ক্যানাডিয়ান কালচারে যেহেতু থাকি, ক্যানাডিয়ান কালচারে কিন্তু সততা, ইন্টিগ্রিটির একটা বিশেষ স্থান রয়েছে। সো তারা সেই স্থানটি থেকেই আমাদেরকে জানাচ্ছেন। মাহবুব ভাই, আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে অন্যান্য কমিউনিটি থেকে যদি কেউ ভোট দিতে আসেন বা ব্যবস্থা করা হয়, অন্যান্য কমিউনিটি সেম আমাদের মতোই দেখতে, আমরা জানি আমাদের উপমহাদেশের কমিউনিটি, সেই ক্ষেত্রে আইডেন্টিফিকেশন করার কোনো ধরনের কোনো ওয়ে আছে কিনা? কারণ সে BCID নিয়ে আসতে পারে। সেটা আসতে পারলেও যে কোনো বিয়েতে যেটা আমি বলতে চাই যে আপনার আমাদের যখন আমরা করব, সেখানে যত লোকই ভোট দেয় সারাদিন, 100, 200, 500, 1000, 2000, তো এখানে কিন্তু আপনি সেটা কখনোই কেউ দাবি করবে না বা করতে পারবেন না যে এই আপনার ছোটোখাটো কিছু ভুল বিচ্যুতি এটা হবার একদম সম্ভাবনা নেই, একদম পুরো পারফেক্ট সব কিছু হবে। তো সেটা এখন এরকম যদি অন্য কমিউনিটির কেউ ভোট দিতে আসে, আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেটাও তার পক্ষে সম্ভব হবে না। আমরা কি পোলিং এজেন্ট নিয়োগ দিচ্ছি ভোট কেন্দ্রে? তারা কোনোভাবে আইডেন্টিফাই করবে সেটা তো থাকবে। আপনার যে কোনো ভোটকে স্বচ্ছ করতে হলে আপনার যারা ভোট প্রার্থী, তাদের প্রতিনিধি, তাদের একটা ওখানে অবজার্ভ করা, ভোট কেন্দ্রে থাকার, ভোটের স্বচ্ছতার জন্যই এটা দরকার। কাজে সেটাও আমরা যারা এখানে ভোট করবেন তাদেরকে আমরা ওই সুযোগটা দিব যে তারা নির্বাচনটা আপনার সেই বুথের মধ্যে কী হচ্ছে না হচ্ছে এটা পর্যবেক্ষণ করার জন্য এটা তারা কাউকে করতে পারবেন। সেখানেও আবার বেশি লোকের, এটাও আবার সবাইকে, তাদেরকেও বুঝতে হবে যারা নির্বাচন করবেন, যে সেখানে আমরা একটা ছোট্ট জায়গাতে আপনি প্রতিনিধি, পর্যবেক্ষক, এরকম বেশি লোকজনকেও আপনি সেখানে দিতে পারবেন না। তাহলে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার ব্যাপারে একটা থাকবে, সমস্যা তৈরি হতে পারে। লাস্ট কোশ্চেন হচ্ছে, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আমাদের এতগুলো GBBC-এর কমিটি গঠন হয়েছে এতদিন পর্যন্ত, দর্শকরা জানতে চেয়েছেন যে আমাদের কোনো ভোটার লিস্ট করা হয়েছে কি না, আর যদি করা না হয়ে থাকে তো এটা কেন করা হলো না? ভোটার রেজিস্ট্রেশন কেন নাই আমাদের, এবং এই রেজিস্ট্রেশন বা ভোটার লিস্ট ছাড়া নির্বাচন কতখানি স্বচ্ছ হতে পারে? নির্বাচন পুরোপুরি স্বচ্ছ হবে ভোটার লিস্টের। আমি কোনো দরকারও মনে করি না ভোটার লিস্টের, কারণ আমরা এখানে কানাডাতে যে বাংলাদেশি সমাজ আমরা যারা আছি, আমাদের যে সংগঠন GBBC, এটা একটা ইনক্লুসিভ সংগঠন। যারা বাংলাদেশের এখানে আছেন তারা এখানে সবাই ভোট দিতে পারবে। যাদের কিছুটা তো লিমিট আছেই, যে একদম শিশুরা তো ভোট দিতে পারবে না, সেগুলো আমাদের গঠনতন্ত্রের মধ্যে সেগুলো বলা আছে। তো কাজে এখানে ভোটার লিস্টের আমি কোনো প্রয়োজনও মনে করি না যে একটা ভোটার লিস্ট থাকতে হবে আমাদের এটা। আর কাজেই কারণ যিনি বাংলাদেশের নাগরিক এখানে থাকেন, তিনি এখানে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য তিনি যোগ্য। তিনি হয়তো ভোট প্রার্থী হবার জন্য সেখানে আরেকটু আছে, আরও কিছু যোগ্যতা তাকে অর্জন করতে হবে যদি তিনি ভোট প্রার্থী হতে চান। কিন্তু ভোট দেওয়ার জন্য আপনার যেটা আমরা করেছি যে বাংলাদেশি নাগরিক হলেই, এবং এখানে যারা বসবাস করতেছেন ব্রিটিশ কলাম্বিয়া, ওই যে GB আর রিজিওনাল ডিস্ট্রিক্ট, এটার মধ্যে তিনি ভোট দিতে পারবেন। কাজে 6 মাস কাজে এটা নিয়ে এটা আপনার ভাবা সম্ভব। এটা হয়তো এই চিন্তাটা আসে যারা বলেন এই প্রশ্নটা, যারা আপনার কাছে তাদের প্রশ্নটা নিয়ে আসছেন, তারা হয়তো ভাবছেন যে এখানে কানাডাতে যখন ভোট দিতে যাচ্ছেন আপনি, এখানে যারা ভোট দেয় আমাদের
তারা তো দেখে যে সেখানে একটা ভোটার রেজিস্ট্রেশন আছে। ভোটার রেজিস্ট্রেশনটা যে কোনো আপনার একটা স্বচ্ছ ভোট প্রক্রিয়া, এটা ফার্স্ট ইনিশিয়াল পার্ট, একটা ভোটার রেজিস্ট্রেশন থাকা, তারপর আপনি ভোট দিবেন, যে ভোটার লিস্টে নাম উঠানো। কিন্তু আমাদের এটা তো একটা ইনক্লুসিভ, এখানে বাংলাদেশি কমিউনিটির যারা আছে তারাই এখানে ভোট দিতে পারবে, যারা এখানে থাকেন। এখানে আমার আলাদা ভোটার লিস্ট করার কোনো দরকার, আমি সেটার কোনো দরকার মনে করি না। এবং সেটা আপনি আমার উত্তর কিন্তু এখানে এইটুকুই, আমি কোনো ভোটার লিস্টের আমি দরকার মনে করি না যে আমাদের একটা ভোটার লিস্ট থাকতেই হবে। আচ্ছা, আমরা শুনলাম প্রশ্নের উত্তর। 5টি প্রশ্ন আমরা করেছিলাম ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন কমিশনের চেয়ারম্যান আমাদেরকে জানালেন। একটি প্রশ্ন আমাদের পক্ষ থেকে আছে, সেটি হচ্ছে যে ধরেন 23 তারিখে অনেকেই, আমরা যারা বিসি রেসিডেন্ট তারা অনেকেই হয়তো বিভিন্ন কাজে বিভিন্ন সময় বাইরে থাকতে পারেন বা ট্রাভেলিং থাকতে পারেন। সেই ক্ষেত্রে আমরা অনলাইনে কোনো ভোট গ্রহণের ব্যবস্থা রেখেছি কিনা, আর যদি না রেখে থাকি ভবিষ্যতের জন্য কোনো উপদেশ আছে কিনা, অ্যাডভাইস? আমাদের এটা তো একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা এর আগে আমাদের কখনো এরকম ইলেকশন আমাদের আয়োজন করতে হয়নি, কাজে এটা একটা নতুন অভিজ্ঞতা। কাজে প্রথমবার যেহেতু আমরা এটা করছি, পরের বার যদি আবার আমাদের এরকম ভোট হয়, তখন হয়তো এটা আর একটু উন্নত ব্যবস্থাপনা আমরাও চিন্তা করে রাখতে পারবো এবং সেগুলো আমরা তৈরি করতে পারবো সেরকম। কিন্তু এবারের মতো আমার মনে হয় যে আপনার যেই প্রশ্নটা যে অনলাইনে ভোট দেওয়ার, এটা করার, আমি সেটা, কারণ অনলাইনের একটা ভোট দেওয়ার পরিস্থিতি তৈরি করতে হলে আপনাকে একটা সিস্টেম দাঁড়া করাতে হবে, সেই টেকনোলজি এগুলো ইউজ করে, এবং সেই সিস্টেমটা আবার আপনাকে এটাকে টেস্ট ড্রাইভ সেটাও আপনাকে করতে হবে, যে সিস্টেমটা আপনি যেভাবে পরিকল্পনা করলেন সেভাবে এটা কাজ করছে কিনা। কাজে আপনার কমিশনের হাতে তো সময় 3 সপ্তাহ তো আমরা পাইনি, কাজে এর মধ্যে ওগুলো চিন্তা ভাবনা করার কোনো নেই, সুযোগও নেই, সময়ও নেই। কাজে আমাদের আপনার যা আছে তাই নিয়েই আমাদের আপনার ভোটটা করতে হবে। বরং আপনাকে, যেহেতু আপনার একটা চ্যানেল আছে, আমি বলবো যে আপনি ওইটুকু কমিউনিটির জন্য তো আপনি ভালো করছেন আপনার ইয়েটা আর কি, এটা আমাদের কমিউনিটির যথেষ্ট কাজে লাগছে আপনি যেটুকু কাজ করছেন এখানে। কাজে এখানেও যদি আপনিও একটু করতে পারেন, যে এই মেসেজটা আপনার চ্যানেলের মাধ্যমে যদি সবার কাছে বোঝাতে পারেন, যে যাতে সুষ্ঠুভাবে সবাই ভোট দেওয়ার জন্য আসে এবং সেখানকার পরিবেশটাও যাতে শান্তিপূর্ণ থাকে, এটার দিকেও যাতে সবার একটু নজর থাকে, তাহলেই আমরা আমাদের এই যে পরীক্ষা, প্রথমবার আমরা ভোট করতে যাচ্ছি, এই পরীক্ষা আমরা পাস করব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আসলে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাইয়ের কাছে শুনলাম, এটা আমাদের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে এবং আমরা এই পরীক্ষায় পাশ করতে চাই। নির্বাচনী আচরণ বিধিমালা নির্বাচন কমিশন যা যা দেয় আমরা যেন সেগুলো মেনে চলি, এবং একই সাথে 23 তারিখে সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেই ইলেকশনটি হতে যাচ্ছে, আমরা যেন বাংলাদেশি কমিউনিটি হিসেবে একটি উদাহরণ সৃষ্টি করতে পারি। নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা ছিল, আমরা শুনেছি সময়ের একটা সীমাবদ্ধতা ছিল, টেকনোলজির একটা সীমাবদ্ধতা আছে, প্রথমবার আয়োজিত হতে যাচ্ছে সেটার একটা সীমাবদ্ধতা আছে। এই সকল সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার দায়িত্ব শুধু কিন্তু নির্বাচন কমিশনের না, আমাদের সকলের দায়িত্ব। আমরা বিষয়টি এনশিওর করার চেষ্টা করব এবং অ্যাট দ্য সেম টাইম একটি সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে যেন একটা নির্বাচিত কমিটি এসে সমাজের সেবা করতে পারে, সে ব্যাপারেই আমরা আশাবাদী ব্যক্ত করব। আর কিছু বলবেন? হ্যাঁ, একটা এক্সাম্পল বলতে, বাংলাদেশি কানাডিয়ান হিসাবে আমরা যেন দেখাতে পারি যে আমরা পারি সুষ্ঠু নির্বাচন এখানে করতে, এবং অ্যাজ এ ক্যানাডিয়ান আমরা এমনি উদার ন্যাশনাল হিসেবে আমাদের এখানকার আইডেন্টিটি যেন সে রাখতে পারি, যে উই আর পাওয়ার বাংলাদেশি। একটা মেসেজ দেন। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব, কমিশনের চেয়ারম্যান সাহেব ডিটেলস বলেছেন। তো আমরা মনে করি আমরা ইলেকশন কমিশন, আমাদের লোকবলের তেমন সামর্থ্য নেই, আমাদের অনেক টেকনোলজিরও সেই সামর্থ্য নেই, কিন্তু আমাদের কমিউনিটির আমরা যারা বাংলাদেশি এখানে আছি তাদের উপরে আমাদের অগাধ বিশ্বাস। তারা অবশ্যই আমাদের এই আমাদের সেই ক্ষুদ্রটাকে ওনারা ভালোভাবে সুন্দরভাবে গ্রহণ করে একটা সুন্দর ভোট যেন আমরা করতে পারি, সেই ব্যাপারে আমাদের যেন সহযোগিতা করেন। আমাদের এই কমিশনে আমরা 5 জনের
সুষ্ঠু ভোট করা অনেক সময় সম্ভব হবে না যদি আমরা যারা এখানে ভোট করতে আসব, যারা আমরা ভোট চাচ্ছি এবং যারা ভোট দিতে আসব, সবাই যদি আমরা একসাথে সহযোগিতা করি, তাহলে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো, যেটা আমাদের একটা আইডিয়াল হয়ে থাকবে নেক্সট নির্বাচনের জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে অযোগ্যতা অথবা আমাদের যে অসামর্থ্যগুলি ছিল, পরবর্তী ইলেকশনগুলোতে আমরা এগুলি কাটিয়ে উঠতে পারবো। জি, থ্যাংক ইউ ভাই, কিছু বলবেন? তো থ্যাংক ইউ আপনাকে, আপনি আর সমাজের একটা দিক নির্দেশনা দিচ্ছেন এবং আমাদের কমিউনিটিকে ভালো মেসেজ দিচ্ছেন। তো আমি চাই আমার কমিউনিটির মানুষ সবাই ভালো এবং তারা সুন্দরভাবে আমাদের এই নির্বাচনকে পরিচালনা করার জন্য সহযোগিতা করবে এবং তাদের উপর আমাদের অগাধ বিশ্বাস এবং এই বাংলাদেশি কমিউনিটি যাতে এই বিশ্বাসটাকে ধরে রাখে এবং কানাডার মাটিতে যাতে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের নির্বাচনটা পরিচালনা করার সুযোগ করে দেয়, এই জন্য কমিউনিটির সবাইকে অশেষ ধন্যবাদ। ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি একটু ক্যামেরার সামনে বলেন। আমি শরীফুল আলম টুলু। তো আমাদের 23 তারিখের নির্বাচনের সমস্ত প্রস্তুতি আমরা প্রায় শেষের দিকে নিয়ে আসছি। তো মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান এবং আমাদের সাথে আরও কমিশনাররা আছেন। তো সবাই মিলে নির্বাচনের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার আমরা প্রায় সবই পরিপূর্ণ করে ফেলেছি এবং আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন হবে, স্বচ্ছ হবে এবং সেখানে প্রতিনিধিও থাকবে এবং কারো যেন কোনো কোশ্চেন না থাকে এবং এটা নিয়ে কোনো রকমের দ্বিমত না থাকে। এবং আমরা কমিউনিটির সকলের প্রতি সহযোগিতা চাচ্ছি এবং সুন্দরভাবে নির্বাচনটা সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আবারও ভোটের তারিখটা জানিয়ে দিচ্ছি, 23শে জুন সারির পাঞ্জাব ব্যাংকোয়েট হলে। পায়েল বিজনেস সেন্টার নামে একটি বিজনেস সেন্টার রয়েছে সারিতে। সেই পায়েল বিজনেস সেন্টারের পাঞ্জাব ব্যাংকোয়েট হলেই 23শে জুন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ চলবে বলে আমরা আশা করছি। সো দর্শক, আমরা এতক্ষণ দুটো দলের কথাই শুনলাম, তাদের প্রেসিডেন্টের কথা শুনলাম, দুপক্ষের প্রেসিডেন্টের কথাই শুনলাম, জনাব তারিক মালিক এবং রাশেদ মাহমুদ, দুজনের কথাই শুনলাম। আমরা আশা করব যেই বিজয়ী হোক অথবা বিজিত হোক, দুইজনই কমিউনিটির স্বার্থে কাজ করবেন, এগিয়ে যাবেন সামনের দিকে। এর মধ্যে অনেক কথা এসেছে, এটি একটি ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা সবাই জানি। অনেকে বিভিন্ন দলের কর্মীদের গত 5-6 বছর বা 2-3 বছরের রেকর্ড নিয়েও ঘাটাঘাটি করছেন, যদিও আমরা সবাই জানি এটি একটি ভলেন্টারি অর্গানাইজেশন। এবং অনেকে কিন্তু এটাও বলছেন যে এই অর্গানাইজেশনে আসলে নির্বাচনেরও দরকার হয় না, কিন্তু তারপরও এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু এগিয়ে যাচ্ছে, আমরা সবসময় এটিকে সাধুবাদ জানাই, এটিকে স্বাগত জানাই। আশা করি যেই আসুক আগামী দিনের নেতৃত্বে, তারা সবাই বাংলাদেশি ক্যানাডিয়ান যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে থাকছেন, যারা এখানে বসবাস করছেন, তাদের জন্য কাজ করে যাবেন। শুধুমাত্র রেসিডেন্ট নয়, যে সকল বাংলাদেশি স্টুডেন্টরা এখানে আসছেন, বিভিন্ন ওয়ার্ক পারমিটের বাংলাদেশি লোকজন আছেন, তাদের জন্য গঠনমূলক কিছু করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে শুরু করে বাংলাদেশি যে সকল ইমিগ্রান্টরা এখানে থাকছেন, তাদের বাসস্থানের, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য গভর্নমেন্টের কাছে অ্যাডভোকেসি করবেন। বাংলাদেশিদের একটি মুখপাত্র হিসেবে এই জিবিবিসিএ আগামী দিনে কাজ করে যাবে বলেই মিথুন শিমুল স্টোরি আশা করে। দুইটি পক্ষকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই ছোট্ট কন্টেন্টটি শেষ করছি। আশা করছি আগামী 23 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত গণতন্ত্রের জয় হবে।